নমস্কার সকলকে, আমার শর্ট ডিস্টেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কলকাতার আশেপাশে যেসব ঘুরে দেখার জায়গাগুলো আছে তার মধ্যে আলিপুর জেল মিউজিয়াম হলো অন্যতম। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কলকাতার আলিপুর জেল মিউজিয়াম এবং তুলে ধরবো সেখানকার ইতিহাস। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। 1906 সালে চালু হওয়া এই জেলটি ব্রিটিশ শাসনকালে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি রাখার প্রধান কেন্দ্র ছিল। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু এবং অরবিন্দ ঘোষের মতো প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের বন্দি রাখা হয়েছিল। এই সময় এখানে বিপ্লবী দীনেশ গুপ্ত, অনন্ত হরি মিত্র এবং প্রমোদ রঞ্জন চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছিল। 2019 সালে জেলটি বন্ধ হয়ে যাবার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে 2022 সালে হেরিটেজ মিউজিয়ামে রূপান্তরিত করেন। এখানে মিউজিয়াম ঘুরে দেখার পাশাপাশি প্রত্যেক দিন সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থাও আছে। প্রথমেই আসি আপনারা কেমনভাবে এখানে আসবেন। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এসে বাসে করে চলে আসুন হাজরা মোড়। এই হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন বেরোনোর গেট। এই গেট দিয়ে সোজা রাস্তা ধরে চলে এসে এই সোজাটা হচ্ছে হাজরা মোড়। এই হাজরা মোড় পর্যন্ত এসে বাসগুলো সব এখানেই নামায়। এটা হচ্ছে হাজরা মোড়। এই হাজরা মোড় দিয়ে এসে এই রাস্তায় ডান দিকে যেতে হবে। ডান দিকটাই হচ্ছে ওই মিউজিয়ামে যাওয়ার রাস্তা। আমরা এখন ডান দিকে যাচ্ছি। আমরা সামনে এই রাস্তা দিয়ে এলাম, ফ্লাইওভারটা পার হয়ে এসে এই মিউজিয়াম পড়লো। এই হচ্ছে আলিপুর মিউজিয়াম। আমি এখন দাঁড়িয়ে আছি আলিপুর জেল মিউজিয়ামের সামনে। এই হচ্ছে মেন গেট আর এই হচ্ছে মিউজিয়াম। ভেতরে ঢুকবো। এই গেট দিয়ে ঢুকে এলাম। গেট দিয়ে ঢুকেছি ফার্স্টেই এখানে পড়বে কফি হাউস। তারপরে সামনে এইটা যাচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে টাইম টেবিল। মেন গেট দিয়ে ঢুকে আসার পরই বাঁ হাতে পড়বে একটা বিশাল বড় পার্কিং। এখানে আপনারা যা গাড়ি আছে, গাড়ি করে যদি আসেন সেই গাড়ি এখানে পার্ক করতে পারবেন। নাইট পার্কিং অ্যাভেলেবেল 10টা থেকে সকাল 7টা পর্যন্ত। আমরা ভেতরে যাচ্ছি টিকিট কাটতে। 30 টাকা করে টিকিট আর লাইট অ্যান্ড সাউন্ড শো 100 টাকা। এই হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের পুরো ম্যাপটা। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে আসার পর তারপর এইটা পড়বে। এখানে দেখা যাচ্ছে ফাঁসির মঞ্চটা এইদিকে, বাঁ দিকে যেতে হবে। ওয়াচ টাওয়ার সোজা যেতে হবে। সেল 5 এক্সিবিশন সোজা যেতে হবে। এটা আপনারা দেখে নেবেন যেদিকে যেতে চান। এই হচ্ছে ভেতরের ক্যাম্পাসটা। এই হচ্ছে শহীদ বেদি। প্রথমে আমরা ওইটাই যাই। এই হচ্ছে শহীদ স্তম্ভ। আমাদের দেশের যে বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্তম্ভ নির্মিত হয়েছে। শহীদ স্মৃতিস্তম্ভ। কারাগারে ফাঁসির মঞ্চে আত্মাহুতি যারা এরকম বড় বড় দেওয়ালের তৈরি পাঁচিল দিয়ে ঘেরা এই আলিপুর জেল। প্রথমে আমরা যে কক্ষে ঢুকছি সেটা হচ্ছে নেহরু সেল। জওহরলাল নেহরু তিনি এই সেলেতেই বন্দী ছিলেন। চলুন ভেতরে যাওয়া যাক। এই সেই সেল যেখানে জওহরলাল নেহরু বন্দী ছিলেন। জওহরলাল নেহরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। মোট 80 দিন উনি এই কারাগারে বন্দী ছিলেন। ওনার একটা মডেল এখানে করে রাখা আছে। পরপর সব কক্ষ আছে। এই একটা কক্ষ। এই কক্ষ দেখেই বোঝা যাবে যে কত বীর যোদ্ধারা কত কষ্টে এই কক্ষে দিনের পর দিন কাটিয়েছেন। এই সেই শেকল, আজকেও শেকল নড়ছে। এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি মডেল করে রাখা আছে। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু যখন এখানে বন্দী ছিলেন 80 দিন, তখন ইন্দিরা গান্ধী প্রায় আসতেন ওনার সঙ্গে সময় কাটাতে।
15 থেকে 20 মিনিট উনি বসে ওনার সঙ্গে কথাবার্তা বলতেন। তাই সেই উদ্দেশ্যে এখানে একটা মূর্তি করে রাখা আছে। দেখে মনে হচ্ছে স্বয়ং ইন্দিরা গান্ধী এখানে বসে আছেন। আমরা এবার এলাম ওল্ড গোডাউন, একটা লাইব্রেরি সেমিনার হল এখানে আছে। এটা অবশ্যই আপনারা দেখবেন। কিছুদিন আগেই সামনেটা সাজানো হয়েছে, সেটা এখনও আছে। তো চলুন আস্তে আস্তে ভেতরটা দেখি। ভেতরে প্রচুর ফটো সেট লাগানো আছে, প্রচুর ফটো এখানে লাগানো আছে। আজ জগদ্ধাত্রী, আমরা এখন যাচ্ছি 1 থেকে 2 সেল, এটা 1 and 2 সেল। এখানে যে স্ক্যানারটা আছে, এই স্ক্যানারটা স্ক্যান করলে এই সেলটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন। পরপর এখানে সেলগুলো আছে, আমরা 1 আর 2 ঢুকছি, 3, 4 সব পরপর আছে। এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটাই ঘিরে কিন্তু পুরো ইয়েটা আছে, মিউজিয়ামটা তৈরি আছে। কারণ এইখানে আগেকার দিনে ওয়াচ টাওয়ার এরমই ছিল। এই ওয়াচ টাওয়ার থেকে সব নজরদারি কত মতো সিসিটিভি ক্যামেরা ছিল না, এখান থেকেই নজরদারি করা হতো সব আসামিদের, জেলবন্দিদের। এই সেই ওয়াচ টাওয়ার, এখানটা যাবো আমরা। এখন আমরা 1 নম্বর 2 নম্বর সেলে ঢুকছি। এই সেই শিকল, আজও শিকলগুলো চালু আছে। এই 1 নম্বর 2 নম্বর সেলের ভেতর তেমন কিছু নেই, তবে ছোট ছোট ঘর। এখন তো টিউবলাইট করে দিয়েছে, এখন তো আগে তো লাইটও ছিল না। এইসব সেলেতেই কত আমাদের দেশের বীর যোদ্ধারা দিনের পর দিন শোষিত হয়েছে। আরতি নিজেকে জেলবন্দি করেছে হাসি মুখে জেলের শাস্তি মেনে নিচ্ছে, তাই তো? এই জেলগুলি সাক্ষী আমাদের দেশের বীর যোদ্ধারা কত কষ্ট করে এই জেলে দিনের পর দিন কাটিয়েছে। দিনের পর দিন কাটিয়ে মানে তাদের সঙ্গে কি নিপীড়ন অত্যাচার করা হতো, এই জেলগুলি তাদের সাক্ষী। ছোটো ছোটো ঘর, আমি এইমাত্র ঘরে ঢুকেছিলাম, আপনাদের দেখালাম কি ছোটো ছোটো ঘর। এই ঘরে তো থাকা যায় না। আজকে লাইট লাগিয়েছে, তখন তো আলো ছিল না। তো দেখলে আপনাদের এখানে কষ্টই হবে। সেই দিনের কথা মনে থাকলে কষ্ট হবে, সেই দিনের কথা মনে করলে কষ্ট হবে। তো আমি আপনাদের সামনে তুলে ধরছি, এবং আস্তে আস্তে আরও দিকে যাব আমরা। দেখি, ঘুরতে বড় ক্যাম্পাস, ঘুরতে অনেক সময় লাগবে, আরও অনেক কিছু দেখার জিনিস আছে এখনও আমরা। তো 3 নম্বর সেলটা বন্ধ রেখেছে, হয়তো মেনটেনেন্স হচ্ছে, সেই কারণে আমরা এখন 4 নম্বর সেলে যাচ্ছি। এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। এখন এই 4 নম্বর সেলটাকে পুলিশ মিউজিয়াম করে দেওয়া হয়েছে। তো যাই ভেতরে দেখি কি আছে। আমরা এখন পুলিশ মিউজিয়ামের ভেতর ঢুকেছি। দেখতে সব সেলগুলো একই টাইপের, প্রত্যেকটা সেল বানানো ছিল। এই যে ওই সেলটার 3 নম্বর সেলের পেছন দিকটা। এখন আমরা 4 নম্বর সেলে পুলিশ মিউজিয়ামে ঢুকেছি। দেখি এর ভেতরে কি আছে। আমরা এখন যেই সেলটার ভেতর ঢুকছি, এটা হচ্ছে বুক বম সেন্ট টু DH কিংসফোর্ড 1908। এই সেল, এখানে অনেক আগেকার দিনে পিস্তল, বোমা সব রাখা আছে। তখনকার দিনে সব অরিজিনাল বোমা, এই বোমায় তখনকার দিনে সব নিক্ষেপ করা হতো। পাশে আরেকটা কক্ষে এলাম, এখানেও ছোটো ছোটো পিস্তল রাখা আছে, খুবই ছোটো ছোটো পিস্তল, একটা ছোট্ট পিস্তল। এগুলো বোধহয় কিছু বোম টম হবে না কি কে জানে। আয়রন বোম সেল, এগুলো লোহার বোম। তখনকার দিনে তুলো, ছেঁড়া কাপড় রাখা আছে, তো একদম অরিজিনাল সেই সময়কার ব্যবহৃত। এখানে একটা বড় রাইফেল রাখা আছে, ছোটো ছোটো আরও পিস্তল।
এখন একটা কক্ষে এলাম, সেই কক্ষে তখনকার দিনের কোনো গাড়ির চাকা রাখা আছে, চাকা একদম ফেটে গেছে। এটা পুরো সেই সময়কার গাড়ির চাকা, 1930 সালের। এটা আরে যুদ্ধের সময় যেটা আর কি বুকে দিয়ে গার্ড করা হতো সেইটা, এটা 1920 সালের। তো আমি আপনাদের দেখালাম আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে যে পুলিশ মিউজিয়াম আছে, সেই পুলিশ মিউজিয়ামটা ঘুরে দেখালাম। তো এই পুলিশ মিউজিয়াম যেটা ঘুরে দেখলাম, এখানে প্রত্যেকটাই আগে যে আসামিতে রাখা হতো সেই কক্ষগুলোর ভেতরেই আজকে সেগুলো মিউজিয়াম করে দেওয়া হয়েছে। পুরনো দিনের তখনকার দিনের বন্দুক, রাইফেল, তারপরে ঢাল, তরোয়াল সবই রাখা আছে, বোমা রাখা আছে, এই সবগুলো এখানে সাজিয়ে রাখা আছে। এটাকে মিউজিয়াম করে দিয়েছে, পুলিশ মিউজিয়াম নাম দিয়েছে। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো। এই হচ্ছে পুলিশ মিউজিয়ামের বাগান। এরপর এখানে এসে আপনারা দেখতে পাবেন একটা বোমার মডেল করা আছে। এই বোমার মডেলটা মানিকতলায় নিক্ষেপ করা হয়েছিল, এত বড় ছিল না, ছোট ছিল, তার একটা বড় মডেল এখানে বানিয়ে রাখা আছে। ঠিক এরকম একটা বোমা, মানিকতলা বোমা মামলায় বিবাহিত বোমার অনুসরণে বিবর্ধিত রূপ। আমরা যাচ্ছি পরবর্তী আমাদের কক্ষে, ঐতিহাসিক কক্ষে যাচ্ছি এখন আমরা। আরতি চলে গেছে, আমিও যাচ্ছি। প্রিজনার্স হাউ দে লিভড, বন্দীদের যে জীবনযাত্রা ছিল, সেই জীবনযাত্রাটা এখানে মোটামুটি প্রায় ফুটিয়ে তোলা হয়েছে। চলুন সেটা দেখে আসি। এই সামনে যে কক্ষগুলো আছে, এই কক্ষগুলো পুরো রিমডেলিং কিছু করা হয়নি, সেই আগেকার দিনে ভাঙাচোরায় রয়ে আছে গাছপালায়। বাকি কক্ষগুলো যেগুলো দেখলাম আমরা, ওখানে অনেক নতুন করে রং টং ঠিক করা হয়েছে, এগুলো অল্প রং করা হয়েছে, কিন্তু সেই ভাঙাচোরায় রয়ে গেছে। তো এখানে পুরো একদম আগেকার দিনের মতো ফুটিয়ে তোলা হয়েছে যে আসামিদের সঙ্গে কীরকম নিপীড়ন অত্যাচার করা হতো। তো চলুন সেগুলো আমরা দেখব। এখানেও স্ক্যানার আছে, স্ক্যান করলে আপনারা দেখতে পাবেন এখানকার স্টোরিটা শুনতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছি আসামিদের দিয়ে ঝাড় দেওয়ানো করা হতো, তারপরে এখানে আসামিদের চুল কাটছে ইংরেজদের নিগরানিতে। এখনও পর্যন্ত এই মডেলগুলো দেখলে জীবন্ত লাগছে। দেখুন কীরকম অত্যাচার করা হতো, চাবুক দিয়ে হাত বেঁধে চাবুক দিয়ে মারা হতো। এসব দেখে সত্যি সহ্য করা যায় না। হিস্টোরিক প্রিজন ওয়ার্ড, ঐতিহাসিক কারাগার। আমরা গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই দেখতে পাচ্ছি এখানে বন্দিরা নিজেদের কাপড় জামা কাচ্ছে। এই সেই পুরনো দিনের চৌবাচ্চা। এখানে এক বন্দি বসে থালা নিয়ে বসে আছে, এখানে সেই কুঁজো যাতে জল পান করতো। কোনো মডেলে কিন্তু আপনারা এখানে হাত দেবেন না, প্রত্যেক জায়গায় লেখা আছে হাত দেওয়া নিষেধ। সত্যি দেখে মনে হচ্ছে অরিজিনাল কোনো কারাগারেই আমরা এসে গেছি, যেখানে এখনও পর্যন্ত মানুষ বেঁচে আছে। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বক্স আছে, সেখানে এখানকার ইতিহাসটা বলছে, চাইলে আপনারা শুনতেও পারেন। এখানে সব থালা নিয়ে বসে আছে। এই সেই জায়গা যেখানে সবাই শুয়ে থাকতো বন্দীরা। এখানে বন্দীদের ছিল একে অপরের দুঃখ কষ্ট বেদনার সাথী। রান্না করছে সবাই। এখানে এক বন্দী শুয়ে আছে, কত কষ্টের জীবন। তখনকার দিনে আওয়াজ, সেই আওয়াজগুলো ফুটিয়ে তোলাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। মুখ তোল, চোখ মোচ, আমাদের যে পারতেই হবে। আমি চাবুকটা দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। চাবুকটাতে দেখুন প্রত্যেকটা জায়গায় একটা করে প্রেক ঢোকানো ছিল। ভাবুন কীরকম অত্যাচার ইংরেজরা করে গেছে আমাদের উপরে। সত্যি দেখলে একদম এখনই রাগ হতে শুরু করে দিচ্ছে, কি মর্মান্তিক। আমার পেছনে এখন যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সেটা একটা জেনারেল ওয়ার্ড। আপনাদের দেখাচ্ছি ওয়ার্ডটা। এই ওয়ার্ডে যখন কয়েদিদের নিয়ে আসা হতো বন্দীদের, তখন সে বন্দীদের প্রথমে এই ওয়ার্ডে রাখা হতো। এটা একটা লম্বা বড় ঘর, আমি দেখলাম, আপনাদের দেখাচ্ছি। তো এই ঘরটাতে প্রথমে নিয়ে আসা হতো, তারপর যার যেমন শাস্তি সেরকম অনুযায়ী
সেরকম কক্ষেতে নিয়ে গিয়ে রাখা হতো। চলুন একবার ওয়ার্ডটা আপনার দেখিয়ে দিই। ওয়ার্ডটার ভেতরে ঢোকা যাবে না, এখন লম্বা একটা ঘর, যার মাঝে মাঝে একটা করে গেট আছে। এই ওয়ার্ডেই প্রথমে কয়েদিতে নিয়ে এসে রাখা হতো, তারপর শাস্তি অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে ট্রান্সফার করা হতো। তো অনেক লম্বা এই ওয়ার্ডটা, আমি পুরোটাই হাঁটলাম, আপনারাও দেখবেন এলে। তো আমার এই ওয়ার্ডটা ঘোরা হয়ে গেল, আমরা এবার পাশের ওয়ার্ডে যাব, দেখি সেখানে কি আছে। ঐতিহাসিক বিভাগের দিকে এলে প্রথমে এক্সিবিশন বিল্ডিংটা পড়বে, এই হচ্ছে এক্সিবিশন বিল্ডিং। এখন আমরা এই এক্সিবিশন বিল্ডিংয়েই ঢুকছি, দেখব ভেতরে কি আছে না আছে। বিভিন্ন রকমের বই রাখা আছে, না পুরনো বই রাখা আছে, না নতুন বই রাখা আছে। যেহেতু মমতা ব্যানার্জি বই দেখতে পাচ্ছি, এখান থেকে আপনারা বই সংগ্রহ করতে পারেন। দীনেশ গুপ্ত ব্যবহৃত পিস্তল, এটা উনি ব্যবহার করেননি, ওনার আদলে তৈরি এটা, সেই পিস্তলের আদলে। এখানে একটা হসপিটালও আছে। এই আলিপুর জেলেতে প্রথম যাকে ফাঁসি দেওয়া হয়েছিল উনি হচ্ছেন কানাইলাল দত্ত। 1908 সালে এনাকেই প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল। ইনি হচ্ছেন কানাইলাল দত্ত, একজন বীর যোদ্ধা। এক্সিবিশন বিল্ডিংয়ের ওপরতলায় আমরা এলাম, এখানে আছে শ্রী অরবিন্দ ঘোষের একটা এক্সিবিশন রুম। এবার যে কক্ষে এলাম আমরা, সেই কক্ষের নাম ভারতের মুক্তি সংগ্রামে বাংলা। আমাদের দেশের স্বাধীনতা পাওয়াতে যে বাংলার কতটা ভূমিকা আছে তার কিছু ফুটেজ এখানে তুলে ধরা হয়েছে আমাদের সামনে। অবশ্যই সময় করে আপনারা দেখবেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই হচ্ছে জেলের ভেতরে ফুড কোর্ট। এখানে সব পরপর দোকানগুলো করা আছে, এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। আপনারা যদি খেতে চান এখানেও খেতে পারেন। আর পেছন দিকে একটা ছিল। আমরা এক্সিবিশন রুম থেকে বেরিয়ে এসে দেখলাম লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের বোর্ডটা লাগানো আছে। আর এদের পেছন দিকে দেখতে পাচ্ছেন সিট করা আছে, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। ওই যে সাদা বিল্ডিংটা, ওর দেওয়ালিতেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। আর এদিকে সিট করা আছে। এই আলাদা টিকিট আছে, 100 টাকার টিকিট। সন্ধ্যেবেলায় হয়, 6টার পরে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়। জনপ্রতি 100 টাকা টিকিট দিয়ে এখানে দেখার জন্য আসতে হয়। তো এবার আমরা যাব এই বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়েও কিছু আগেকার দিনে দুর্গা ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর আগেকার দিন নয়, দুর্গা পুজো যে আগেকার দিনে হতো তার কিছু মডেল এখানে রাখা আছে। আর কিছু তখনকার দিনে পয়সার মডেল রাখা আছে, চলুন সেগুলো দেখি। এইগুলো সেই সময়কার পয়সার মডেল। দূরে কিছু পয়সার মডেল রাখা আছে, দেখতে এখনকার দিনে 10 টাকার কয়েনের মতো। আমরা এখন আলিপুর জেলে প্রতিধ্বনি প্রজেক্টার শো আছে, এই রুমে যাচ্ছি। এই সেই রুম, ভেতরে গিয়ে শো হচ্ছে, আপনাদের দেখাবো। তো চলুন ভেতরে যাই, যে শোটা দেখে আপনাদেরও দেখাই। অনেক বন্ধুকে কারাগারে পাঠানো হয়েছে, অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে ওটা কারাগারিতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের বাংলা করেছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস।
আমরা এই হিস্টোরিক কক্ষ থেকে বেরিয়ে এসে আর্ট গ্যালারি থেকে বেরিয়ে এসে আমাকে নজরুল সেলে এসেছি, নজরুল সেলের দিকে যাচ্ছি। এই আলিপুর জেল মিউজিয়াম থেকে কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। ভালো লাগছে, খারাপ লাগছে। কষ্টের কিছু হ্যাঁ, মুহূর্ত এখানে সামনা করতে হচ্ছে, তাই তো? আগেকার দিনের জিনিস সব দেখতে পাচ্ছি, জানতে পারছি। বন্দুক দেখলে কেমন লাগলো? বন্দুক চালাবে নাকি? না, চালানোর ইচ্ছা নেই? আগেকার দিনের বন্দুক আমরা এখন দেখলাম নজরুল কক্ষ। তো নজরুল কক্ষ থেকে আমরা এবার এই পথেই বেরিয়ে যাবো, যে পথে আমরা এসেছিলাম। আমরা এখন এসেছি মাঝখানে যে ওয়াচ টাওয়ারটা আছে, সেই ওয়াচ টাওয়ারটা পরিদর্শন করতে, দেখি ভেতরে কি আছে। এই সেই ওয়াচ টাওয়ার, যেখানে ঢুকতেই দেখতে পাচ্ছি আমরা একজন বন্দীকে নিপীড়ন অত্যাচার করা হচ্ছে, ইংরেজিদের কাছে চাবুক দিয়ে মারছে, তার চিৎকার। আলিপুর জেলটাকে তার একটা মডেল করে রাখা হয়েছে এখানে। আমি ভাবলাম ওপরে ওঠা যায় না, দিয়ে জিজ্ঞেস করলাম, বলছে না ওঠা যায়। ইরিসন লাইফ ইন দ্য আন্দামানস, মানে আন্দামান জেলে যেমনভাবে আসামিদের রাখা হয়, কয়েদিতে রাখা হয় বন্দীদের, তো তার কিছু ফুটেজ এখানে রাখা আছে। তো চলুন দেখি, সেগুলো আমরা দেখব ওপরে গিয়ে। এই সেই ওয়াচ টাওয়ারের ওপরটা সেটা করা হয়েছে। উঠছি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে, এই গেট দিয়ে আমরা এলাম, এসে দেখছি একটা জিনিস করা আছে। নারকোল ছাড়ানো হতো আন্দামানে কয়েকদিন। বন্দিরা যে পোশাক পরতো সেই সময়কে অরিজিনাল পোশাক। এখানে এই যে শস্য ভাঙানো হতো বন্দীদেরকে, তাদেরকে যে নিপীড়ন অত্যাচার করতো তার একটা নিদর্শন। পুরো হাতে পায়ে বেড়ি পরিয়ে রাখানো হতো, উপরে সেই বেড়ি ঝুলছে, অরিজিনাল বেড়ি, তখনকার ইংরেজদের তৈরি করা, ইংরেজদের ব্যবহৃত সেই বেড়ি। আমরা এখন যাচ্ছি তাঁতকল ওয়েভিং রুম, মানে যেখানে তাঁত কল আছে আর তখনকার দিনে সেই জায়গাটা, এই সেই জায়গা যার ভেতরে আমরা এখন ঢুকবো। এই তাঁত কলের সম্বন্ধে এখানে লেখা আছে। জেলের ভেতরে কয়েদিদেরকে যে তাঁত চালানো করা হতো জোর করে, চরকায় সুতো কাটানো হতো, সেই ফুটেজ এখানে জোর করে কাজ করানো হচ্ছে বন্দীদের। এবং না চাইতে বহুত কাজই ইংরেজরা করিয়েছে জোর করে অত্যাচারের মারফত। সেই তাঁত মেশিন তখনকার দিনে। আমরা এই আলিপুর জেল মিউজিয়ামে এসে কিন্তু ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জিনিস জানতে পারছি, অনেক জ্ঞান অর্জন আমাদের হচ্ছে। আপনারা অবশ্যই এখানে আসবেন। আর এখানকার যে বন্দীদের জীবনযাত্রা, তাদেরকে কেমনভাবে অত্যাচার করা হতো, সেই সব জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সত্যি জায়গাটা খুব সুন্দর, খুব ওয়েল মেনটেন, একদম সাজিয়ে গুছিয়ে রাখা আছে। চারিদিকে ফুল টুল, গান টান তো কন্টিনিউ গান চলছে। আর সত্যি খুব ভালো জায়গা, একদম শান্তির জায়গা, খুব একটা ভিড় নেই আজ। আপনারা এখানে এলে ওয়াশরুম পেয়ে যাবেন। এই রাস্তাটা ওয়াশরুম যাচ্ছে, ঠিক এই যে ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ারটার পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে, এটা ওয়াশরুম যাচ্ছে। এখানে একটা শহীদস্তম্ভ করা আছে, দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, ওনাদের স্মৃতির উদ্দেশ্যে, যারা সবাই এই জেলেতে বন্দী ছিলেন কোনো এক সময়। প্রমোদ চৌধুরী, দীনেশ গুপ্ত, অনন্ত হরি মিত্র। আমরা এখন ফাঁসির মঞ্চ দেখতে যাচ্ছি। বাকি আমরা নেতাজি নেহরু সেল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রয় সেল আর জিতেন্দ্র মোহন সেনগুপ্ত সেল, এই সেলগুলো সব এই পথে আছে, আমরা দেখতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ। এনারা যেসব কক্ষে আটক ছিলেন সেই কক্ষে আমরা এবার প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক। আমরা নেতাজি কক্ষে প্রবেশ করলাম। এই সব কক্ষেতেই নেতাজিও কিছুদিন আটক ছিলেন। এই সেই কক্ষ, ডক্টর বিধানচন্দ্র রায় এই কক্ষে ছিলেন, ওনার একটা মূর্তি করে রাখা আছে।
তো আমার পেছনে এই সেলগুলো আছে, এই সেলগুলোতে নেতাজি বিধানচন্দ্র রায় এদেরকে আটকে রাখা হয়েছিল। তো সেই সেল আমরা দেখালাম। এবার এই উপর দিকে যে রাস্তা যাচ্ছে উপর দিকে আমরা যাচ্ছি, তো চলুন উপর দিকে যাওয়া যাক। এই সেই কক্ষ, যে কক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু আটকে ছিলেন 23শে জানুয়ারি 1930 সাল থেকে 23শে সেপ্টেম্বর 1930 সাল পর্যন্ত। আর এই সেই কক্ষ যেখানে নেতাজি আটকে ছিলেন। ওনার একটা মূর্তি এখানে করে রাখা আছে, সামনে কিছু ফুল রাখা আছে। এখন আমরা এসেছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কারাগারে। 14ই ফেব্রুয়ারি 1922 সাল থেকে 9ই আগস্ট 1922 সাল পর্যন্ত উনি এই কক্ষে আটকে ছিলেন। এই সেই কক্ষ। আমরা এখন যাচ্ছি ফাঁসির মঞ্চ দেখতে। এখানে তখনকার দিনে ফাঁসির মঞ্চ এখন রাখা আছে। তা চলুন ভেতরে ঢুকে আমরা দেখি। এই নেতাজি কক্ষ থেকে বেরিয়ে এলাম, তার ঠিক উল্টো দিকেই ফাঁসির মঞ্চ। এটা কি বলে দেন? এই সেই ফাঁসির মঞ্চ যেখানে কয়েদিদের নিয়ে এসে ফাঁসি দেওয়া হতো, সেই মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। লেখা আছে ফাঁসির মঞ্চ। দুজন কয়েদিকে, দুজন বন্দীকে একসাথে এখানে ফাঁসি দেওয়া হতো। আর এই যে ফাঁসির মঞ্চ, ঠিক তার উল্টো দিকে ছিল এই যে বিল্ডিংটা দেখছেন। এই বিল্ডিংয়ে বন্দীদের নিয়ে এসে রাখা হতো। যেসব বন্দীদের ফাঁসি দেওয়া হচ্ছে না, তারা ওই জানলা দিয়ে এখান থেকে ফাঁসির দৃশ্য দেখতো। তার একটাই উদ্দেশ্য ছিল যে বন্দীরা এই ফাঁসির দৃশ্য দেখে যদি তাদের মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে যায় ভয়ে, এইখান থেকে তাদেরকে দেখতে দেওয়া হতো যাদের ফাঁসি দেওয়া হচ্ছে। কতটা মর্মান্তিক। এখানে যেসব বীর যোদ্ধাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের নাম লেখা আছে। দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত, অনন্তহরি মিত্র প্রমুখ, রঞ্জন চৌধুরী, গোপীনাথ সাহা, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, সত্যনাথ বসু, কানাইলাল দত্ত। এনাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। আর এই কানাইলাল দত্তই হচ্ছে 1908 সালে এই ফাঁসির মঞ্চে প্রথম ফাঁসি দেওয়া হয় কানাইলাল দত্তকে 1908 সালে। আর 2004 সালে এখানে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে শেষ ফাঁসি দেওয়া হয়। তারপর এখানে কোনো ফাঁসি দেওয়া হয়নি। আর 2022 সালে এই আলিপুর মিউজিয়ামে রূপান্তরিত। 2022 সালের আগে কিন্তু এটা জেলই ছিল। তারপর এই জেল বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে। এখন এই জেলটা মিউজিয়াম পরিণত হয়েছে 2022 সালে। এই একটা জায়গা, এই গোটা কারাগারের ভেতরে যে ঘুরলাম, এই একটা জায়গা, যে জায়গাটা এলে কিন্তু আপনাদের গা ছমছম করবে, ভয় ভয় লাগবে। আর সেই দিনের যে কী অকথ্য অত্যাচার, আর এই ফাঁসির মঞ্চ দেখলে আপনাদের সত্যি মানে মন তো দুঃখে ভেসে উঠবেই, তার থেকে আর কিছু করার নেই। আর সত্যি খুব মানে প্যাথেটিক। মানে এখানে এলে একমাত্র আপনাদের যদি সবথেকে বেশি দুঃখ লাগে তো এই জায়গাটা এলেই দুঃখটা লাগবে। এই সেই কক্ষ যেটা ফাঁসির মঞ্চের উল্টো দিকে। এখানে এসে ফাঁসি দেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে কিনা সেটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য, পোস্টমর্টম করার জন্য এখানে নিয়ে এসে রাখা হতো। আর সেই তখনকার দিনই সেই বিছানাগুলো আছে, সেই বেড, বিছানা নয়, কাঠের তৈরি, এখনও রাখা আছে। তো এখানেই তাদেরকে পরীক্ষা করা হতো। এই সেই কক্ষ যেখানে দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার আগে নিয়ে এসে রাখা হয়েছিল। ওনার একটা ফটো, ওনার একটা মূর্তি। এখানে আরও কক্ষ আছে। ফাঁসির আগের দিনকে এখানে নিয়ে এসে রাখা হতো এই বিল্ডিংয়ে। তাদের মনস্কামনা পূর্ণ করা হতো, যার যা মনের ইচ্ছা। এখানে একটা ফাঁসির প্রতিরূপ ফুটিয়ে তোলা হয়েছে। হাসি মুখে ফাঁসির দড়ি মেনে নিচ্ছে বীর যোদ্ধারা। আলিপুর জেল মিউজিয়ামের ভিডিও আমি আপনাদের দেখালাম। আমার জায়গাটা খুব ভালো লেগেছে, আপনারা অবশ্যই আসবেন। আর কলকাতার যেসব বিভিন্ন দ্রষ্টব্য জায়গা আছে তার মধ্যে অন্যতম আলিপুর জেল মিউজিয়াম। তো আমরা এখান থেকে এবার চলে যাব। আপনারা যারা যারা জেল মিউজিয়ামে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তো চলুন
আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনোটা দিনে, আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।